বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি শীর্ষক ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা আমার ইউটিউব নিয়মিত দেখেন, আমার আলোচনা শুনেন, তারা জানেন যে বিজয়ের মাস ডিসেম্বরের শুরুর দিন থেকে আমরা প্রতিদিন বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ করে, বিদগ্ধজনদের আমন্ত্রণ করে তাদের কাছ থেকে বিজয়ের ভাবনা শুনছি। আজকের আলোচনায় আমি আমন্ত্রণ জানিয়েছিলাম একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করার জন্য, আমাদের জন্য একটি পতাকা এনে দেওয়ার জন্য, আমাদের জন্য একটি স্বতন্ত্র জাতীয় সঙ্গীত এনে দেওয়ার জন্য যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, যারা রাজ্জাকুল হায়দার চৌধুরী। রাজ্জাকুল হায়দার চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনার প্রতিও আমি কৃতজ্ঞ। আমাকে সেই আপনি সুদূর কানাডা থেকে আমাকে ডাকছেন। আমি এখানে যোগ দিতে পেরে আমি নিজেও সমৃদ্ধ মনে করছি। বিজয়ের ভাবনায় যাবার আগে আমি যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি 1971 সালে সরাসরি যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন আমাদের জন্য। আমরা যদি একেবারে একটু ছোট করে আপনার মুক্তিযুদ্ধের একটু ভাবনা, সেই সময়কার উল্লেখযোগ্য কোনো স্মৃতি একটু শুনি, সেটা শুনে আমরা মূল আলোচনায় যদি যেতে চাই। আপনার তো মুক্তিযুদ্ধের ইতিহাস তো ধরেন আপনার একদিনে শুরু হয়নি। আমার তখন বয়স 23 বছর। আমি মোটামুটি একজন পরিপূর্ণ একজন যুবক। তো আমি কিন্তু যখন 1962 সালে যখন হয়, ওই শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন হয়, তো আমি ক্লাস 9-এর ছাত্র। ওই সময় কিন্তু স্কুলের স্টুডেন্টরাও সেই দিন এইসব আপনার এই মুভমেন্ট গুলাতে জয়েন করলো। আমরা বুঝি আর না বুঝি, কিন্তু আমরা সেই সময় আমরা মিছিলে অংশগ্রহণ করতাম। তো ওখানকার ওই সময় একটা স্মৃতি আমার মনে পড়ে। 1962 সালে আপনার হোসেন সৈয়দ সরওয়ার্দী আমাদের নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালীতে, সোনাইমুড়ি থানায়। নোয়াখালী মাইজদি কোর্টে উনি সেখানে একটা জনসভায় আসেন, ওই আপনার সম্মিলিত বিরোধী দলের নেতা হিসাবে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তরুণ নেতা, তিনিও সেখানে আসছিলেন। তো সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার বড় ভাই আবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা ছিলেন উনি। তো ওনার সাথে আমি সেখানে সেই জনসভায় গেলাম। তো জনসভায় যাওয়ার মানে মিটিং শেষ হওয়ার পরে রাত্রের বেলা আমাদেরকে বলল যে 11টার দিকে সরওয়ার্দী সাহেবের সাথে ওই স্টেশনেই উনি আমাদেরকে টাইম, মানে ন্যাপের যে নেতাদেরকে টাইম দিল যে ওখানে তোমাদের সাথে কথা হবে। তো আমাকে নিয়ে গেল। যেহেতু আমরা বাড়িতে দুই ভাই একসঙ্গে যাব, আমি ওদের সাথে আমার সঙ্গী হলাম আর কি। তো সেখানে সবাইকে পরিচয় করে দিল, মিস্টার অমুক, মিস্টার অমুক। আমার লাস্টে আমার নামটা আসলো, তখন আমাদের ওই ন্যাপের সেক্রেটারি পরিচয় করে দিল মিস্টার রাজ্জাক। তো সরওয়ার্দী সাহেবে একটা কথা আমার এখনো মনে পড়ে, এত মিস্টারের মধ্যে একজন মাস্টার, আমার মাস্টার রাজ্জাক। তো এমন সময় বঙ্গবন্ধু পাশে ছিলেন, উনিও আমাকে একটু মানে আপনার ওনার তো স্বভাব যেভাবে একটু আদর করে দিলেন। ওই সময় থেকে একটা যে আপনার মনের ভিতরে এই যে ওনাদের একটু সরাসরি, সরওয়ার্দী সাহেব তো অনেক বড় মাপের নেতা ছিলেন, ওনাকে সামনাসামনি দেখা কিন্তু মানে ওই তো আমাদের জন্য স্বপ্নের মতো ছিল। তো সেই থেকে 1966 সালে যেই 6 দফা আন্দোলন, সেটাতে সক্রিয়ভাবে ছিলাম। 1969 সালের গণঅভ্যুত্থানে আমি তখন নোয়াখালী জেলা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, সেই হিসাবে আমি এই সম্মিলিত যে ছাত্র সংগ্রাম পরিষদ, এটারও জেলা ভিত্তিক একজন মানে আপনার সংগঠক ছিলাম এবং সম্মুখ যুদ্ধে ছিলাম। তারপরে 23শে ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুকে সরোয়ার্দী উদ্যানে মানে শেখ মুজিবুর রহমান সাহেবের বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, সেই মিটিংয়েও আমি ছিলাম। আমি নোয়াখালী জেলার প্রতিনিধি সেখানেও আসছিলাম। তো এইভাবে 70-এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনেও আমরা মানে সরাসরি আমরা মাঠে ছিলাম। তারপরে যখন কি 7ই মার্চ নির্বাচন হলো, আওয়ামী লীগকে, এটা তো এত ইতিহাস বলে লাভ নাই, আওয়ামী লীগকে তারা ক্ষমতা দিতে অনিচ্ছা প্রকাশ করলো। 7ই মার্চের যেই মানে আপনার সভা হলো, সেখানেও আমি সেই গ্রাম থেকে, আমাদের গ্রাম থেকে নোয়াখালী জেলার রেল স্টেশন ছিল প্রায় 12 মাইল।
তখন কিন্তু আপনার এই যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল যে আমরা এই 12 মাইলে 8-10 জন আমরা হেঁটে সোনাপুর স্টেশনে গেলাম। সেখান থেকে রাত্রের বেলা গাড়ির ভিতরে কোনো জায়গা নাই, উপরে আমরা ছাদে উঠলাম, সেখান থেকে লাকসাম গেলাম। লাকসাম থেকে আবার রাত্রের বেলা আমরা গেলাম একটা ট্রেন ধরে গেলাম আপনার চাঁদপুর। চাঁদপুর থেকে লঞ্চে করে সকাল 9টা কি 9:30টার দিকে আমরা ঢাকা পৌঁছলাম। ওই যে তারপর সেখান থেকে আমাদের তো আমরা যদিও 10 জন ছিলাম, কিন্তু তখন তো শত শত লোক বিভিন্ন জায়গা থেকে আসতেছিল। আমরা মিছিলে গেলাম, সেখানে বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম। ভাষণ শুনে ওইখানে তো উনি আমাদেরকে একটা নির্দেশ দিলেন যে প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় তোমরা আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করো। আমরা সেখানে আসলাম। আসার পরে আমরা আমাদের এলাকাতে একটা সংগ্রাম কমিটি, আমাদের একটা থানা লেভেল না, আমাদের কয়েকটা ইউনিয়নের লেভেলের একটা, আমাদের সেখানে একটা স্কুল, হাই স্কুল ছিল, কলেজ ছিল। ওখানে আমরা একটা সংগ্রাম কমিটি গঠন করলাম। সেই সংগ্রাম কমিটির আমি তরুণ হিসাবে আমাকে দেওয়া হইল সাধারণ সম্পাদক, আর আমাদের একজন আওয়ামী লীগের নেতা ছিল ফয়জুল ইসলাম সাহেব, উনি ছিলেন সভাপতি। তখন আমরা, যেহেতু বঙ্গবন্ধুর নির্দেশ, আমরা কিন্তু কিছু যে অবসরপ্রাপ্ত যে সামরিক বাহিনীর লোকজন, ওনাদেরকে খোঁজ করলাম, খোঁজ করিয়ে আমরা আনলাম। আমরা তখন এই বাঁশ দিয়া, একজন আনসার কমান্ডার ছিলেন আবুল কাসেম, ডাক্তার আবুল কাসেম নামে, আমরা বাঁশ দিয়ে তখন বাঁশ হাতে নিয়ে তখন ওই যে লেফট রাইটটা আমরা শুরু করলাম। এবং কিছু পাড়ায় পাড়ায় আমরা একটা ভলান্টিয়ার নিয়োগ করলাম, যে এ সময় কিছু আপনার মুসলিম লীগের পান্ডারা হয়তো কিছু আপনার হামলা করতে পারে, গন্ডগোল করতে পারে, সেটাকে পাহারা দেওয়া, বিশেষত হিন্দু বাড়িগুলোতে পাহারা দেওয়া, আমরা সেটা ব্যবস্থা করলাম। তারপরে তো 25 তারিখ রাত্রে তো আমরা মানে যখন সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেল, তো আমরা তো কিছু বলতে পারছিলাম না। 25 তারিখ, মানে 26 তারিখ বিকেলের দিকে দেখলাম চিটং, মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের এলাকা দিয়ে স্রোতের মন্য মানুষ পায়ে হাঁটি আসতেছে। আপনার ওই যে চিটং, তারপরে ফেনী, এসব শহরগুলো থেকে পায়ে হাঁটি মানুষ নিজের গ্রামের দিকে যাচ্ছে। তো আমাদের ভলান্টিয়াররা ওই যে যতটুকু পারছে ওদেরকে হেল্প করছে। 26 তারিখ দুপুর বেলা আমরা তখন শুধু রেডিও, আমার বাসাতে বাড়িতে একটা রেডিও ছিল, রেডিও ঘোরা, মানে আপনার নবটা করতেছিলাম। এমন সময় 26 তারিখ 2টা কি 2:30টার দিকে একটা ভয়েস আসলো চিটং রেডিও থেকে। তখন আপনার এম এ হান্নান সাহেব ছিল আপনার চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওনার কণ্ঠটা মানে উদ্দীপ্ত একটা কণ্ঠ, যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, উনি নিরাপস্থান থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, এখন আমাদের মুক্তি, আমরা যেখানে আছি আমরা সবাই প্রস্তুত হন, এই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই আর কি। তখন আমরা সেখানে আমরা আবার জড় হইয়া আমাদের আপনার যেটুকু প্রস্তুতি, একটা অপেক্ষা করলাম আর কি, মানে ইয়াতে আর কি, আপনার হেডকোয়ার্টার থেকে আপনার নির্দেশনা অপেক্ষা করলাম। এদিকে নিজেরা সংগঠিত হলাম, বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা কমিটি করা শুরু করলাম, সংগ্রাম কমিটি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় করা হইলো। এবং আমাদের ওই সময় তো আপনার যে বঙ্গবন্ধু যে সারা জাতিটাকে কিন্তু ঐক্যবদ্ধ করে ফেলতেন, কাউকে ডাকা লাগতো না, মানুষ এমনি স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসতো। তো সেখান থেকে 14ই এপ্রিল নোয়াখালী ফল করলো, পাকিস্তান আর্মি নোয়াখালীতে প্রবেশ করলো। আমাদের নোয়াখালীর এলাকাতে চৌমনি একটা আপনার বঙ্গবন্ধুর হেডকোয়ার্টার হলো চৌমনি বাজারটা ছিল কিন্তু আপনার খুবই সমৃদ্ধ একটা বাণিজ্যিক এলাকা। ওখানে নোয়াখালী জেলার যতগুলো হোলসেল মার্কেটগুলো, হোলসেল এগুলো বিশেষত নিত্য প্রয়োজনীয় ইয়েগুলো এবং ঔষধের একটা মানে হোলসেল মার্কেট ছিল। এবং এই মার্কেটটা ছিল নর্মালি, এই ব্যবসায়ী শ্রেণী ছিল টোটালি হিন্দু সম্প্রদায়ের। ওরা এসেই পুরা মানে আপনার চৌমনিতে আগুন দেওয়া শুরু করলো। এবং মানে তখন হিন্দুরা মানে আপনার যে দিকে পারছে পালাতে লাগলো। তখন আমাদের এদিকে দেখলাম কিছু হিন্দু ফ্যামিলি আসতেছিল আপনার 15-16 তারিখের দিকে। তখন আমরা ওরা দেখলাম যে ওরা কিন্তু ভয়ে আপনার ভীত সন্ত্রস্ত, পথে আবার কোনো লুটপাট হয় কিনা। তখন আমরা ছোট ছোট গ্রুপ করলাম, 3 জন 4 জন 5 জন করে, অনেকগুলা ফ্যামিলিকে, মিনিমাম 45 থেকে 50 ফ্যামিলিকে আমরা আপ টু বর্ডার পৌঁছে যান। আমাদের ওখান থেকে বর্ডার প্রায় 15 মাইল।
এই 15 মাইল যাওয়ার তখন পায়ে হেঁটে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো ইয়ে ছিল না, বিকল্প কোনো পথ ছিল না। এবং মানুষের অভ্যস্ত ছিল, আমাদের সে সময় আমরা কিছু যেহেতু বিকল্প নাই, এটা ছাড়া তো কিছু করার নেই। এই হলো আমাদের, আমরা এপ্রিল মাসটা আমাদের এইভাবে গেল। মে মাসের দিকে আমরা আস্তে আস্তে খবর পাচ্ছি যে এই আর কি আমাদের মুক্তিযোদ্ধারা সংগঠিত হচ্ছে, ভারতে ট্রেনিং শুরু হবে। মে মাসের মাঝামাঝি থেকে আমাদের কিছু আমাদেরকে বললো যে তোমরা আস্তে আস্তে ইয়া পাঠাও, আপনার এই যারা ট্রেনিং নিতে চায় এদেরকে পাঠাও। মে মাসে মে মাসের দিকে আমরা শুরু করলাম পাঠানো। এবার প্রায় আমাদের এলাকা থেকে 1-150 মানে আমরা সেখানে পাঠাইছি। পাঠাবার পরে দিয়া জুলাই মাসে আসা আমাকে বললো, না তুমি থাকো, তুমি যেহেতু সিনিয়র আছো, মানে তুমি থাকো এখানে। আমি কিন্তু আর থাকলাম না, আমি জুলাই মাসে আমি চলে গেলাম। জুলাই মাসে গিয়ে আমি প্রথমে আপনার বিলোনিয়া থেকে আপনার ইয়াতে আগরতলা আমি তখন কিন্তু ওই ছাত্র ইউনিয়নের নোয়াখালী জেলার প্রেসিডেন্ট ছিলাম। তো আমি সেখান থেকে চলে গেলাম আগরতলাতে ছাত্র ইউনিয়ন ন্যাপ কমিউনিস্ট পার্টির একটা ইয়ে ছিল, ক্রাফটস হোস্টেলে আমাদের ছিল ক্যাম্প। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে আমাদেরকে জুলাই শেষের দিকে আমাদেরকে পাঠিয়ে দিল আসামের তেজপুরে ট্রেনিং এ, এবং সেই একটা কার্গো বিমানে করে উঠলাম। উঠার পরে কিছু দূর যাওয়ার পরে এরা মানে নষ্ট হয়ে গেল, আবার নামাইলো। এবং আমার কার্গো বিমানে আমাদেরকে সিটটা ছিল আপনার ওই সুতা দিয়ে বাঁধা। যাই হোক, আমরা ওই এরা ঠিক করতে করতে আমরা কার্গো বিমানের নিচে ছিলাম। রাত্রের বেলা আমাদেরকে নিয়ে গেলো, সকালে রওনা দিলাম 10টায়, রাত্র ওদের 9টায় গিয়ে আমরা ক্যাম্পে পৌঁছলাম। আমরা যাওয়ার পরে তারা আমাদের জন্য ভাত আর এই আলুর ঝোল আর ডাল দিল। এটাই তখন মনে হয়েছিল আর কি অমৃত আর কি। দীর্ঘ উপবাস থাকার যে একটা মানে ওই সময় মানে টের পাওয়া যায় আর কি। আমাদের গরিব মানুষ যে উপবাস থাকে, আমরা তো যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, অন্তত না খেয়ে থাকতাম না। এরপরে আমাদের 1.5 মাস ট্রেনিং হলো। 1.5 মাস ট্রেনিং হওয়ার পরে আমরা সেপ্টেম্বরের দিকে আসলাম বেস ক্যাম্পে, আপনার বিলোনিয়ার কাছাকাছি এটা বেস ক্যাম্প থেকে অক্টোবরের 16 কি 17 তারিখ আমরা ইন্ডাকশন করলাম। ইন্ডাকশন করার পরে আমরা আমাদের যারা অন্যান্য বাহিনী আছে এদের সাথে আমরা যোগাযোগ শুরু করলাম। এতে আমাদের সেকেন্ড ট্রুপ যখন মানে এই আর কি আপনার এই 11ই নভেম্বর আমাদের সেকেন্ড ট্রুপ যখন কি আমরা ইন্ডাকশন করতেছিল, তখন পাকিস্তান আর্মি যাই হোক এটা কিভাবে জেনে যাবে এদের উপরে আপনার এরা অ্যাম্বুশের মধ্যে পড়ে গেল। ওখানে আমাদের 9 জন সহযোদ্ধা শহীদ হলো। ওই গ্রুপে ইয়াও ছিল আমাদের ইএফএস ওসমান সাহেব, যিনি আমাদের বিজ্ঞান মন্ত্রী ছিলেন। উনি তখন ইস্ট পাকিস্তান যে প্রকৌশল ইউনিভার্সিটি মানে ওইটার কিন্তু উনি তখন বিপি ছিলেন ওই সময় আর কি। উনি ছিলেন আমাদের টোটাল ট্রুপের, আমাদের 400 যে মুক্তিযোদ্ধা এটা ট্রেনিং এর উনি ছিলেন টুয়াইসি, সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো সেখানে আমরা ওই আমাদের শুধু আমরা যেহেতু আমরা মানে প্রবেশ করছি দেরিতে, আমাদের মেইন ট্রুপদের সাথে আমাদের যোগাযোগ করতে মানে এটা তো ইন্ডিভিজুয়ালি কোনো গ্রুপ তো যুক্ত করতে পারে না। আমরা অন্যদের সাথে যোগাযোগ করার পরে আমরা একটা মাত্র অপারেশনে সেখানে মানে যুক্ত হইতে পারছিলাম। সেটা হইলো আপনার লক্ষ্মীপুরের একটা মান্দারি একটা জায়গা আছে, সেখানে একটা মাদ্রাসাতে আপনার ছিল ওই যে আপনার রাজাকার একটা ক্যাম্প ছিল। ওরা খুবই অত্যাচার করতো, মানে আপনার আশেপাশে মানুষের গরু ধরে নিয়ে আসতো, ছাগল নিয়ে আসতো, মানুষের বাড়িতে যাই লুট করতো। তো যাই ওখানে আমরা 27শে নভেম্বর ওখানে ওদেরকে আমরা ওই ক্যাম্পটা উড়ে দিলাম। তারপরে তো আপনার আস্তে আস্তে আমরা যখন শুনতেছিলাম বিভিন্ন জায়গাতে ফল করতেছিল ইন্ডিয়ান আর্মি, মানে 6 ডিসেম্বর তো আমাদের মিত্র বাহিনীর সাথে এবং মুক্তিযোদ্ধারা ইয়ে করতেছিল। এদিকে দিয়েও নোয়াখালীতে ওরা কিন্তু কণ্ঠাসা হয়ে গেছিল চারিদিকে আক্রমণে। তো ওরা আর কোনো মেজর কোনো অফেন্সিভে তারা যায়নি, আমরাও জাস্ট অপেক্ষা করতেছিলাম। আর ইতিমধ্যে তো আপনার 7ই ডিসেম্বর নোয়াখালী আমাদের মুক্ত হয়ে গেল। 7 ডিসেম্বর এরা আমাদের চৌমুহনীতে একটা পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, এটা আমরা ঘেরাও করলাম। ঘেরাও করার পরে সেখানে তারা সারেন্ডার করলো। সারেন্ডার করার পরে তো আমাদের পুরা নোয়াখালীকে মুক্ত হিসাবে ঘোষণা করলো। এই হলো আমাদের আমার মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। এই আর কি। তারপরে আপনি বলছেন যে সেই অনুভূতিটা কি?
আপনার আমি সেই সেই জায়গাটায় 52 যাচ্ছি, সাল আমি সেই জায়গাটায় যাচ্ছি। কি বলেন? তো মানে এই তো মানে আপনারা নোয়াখালী, মানে আপনি আপনার যেই অংশটুকু সেই অংশটুকু আমরা শুনলাম। আমরা আসলে ডিসেম্বর মাসটাকে, যদিও 16 ডিসেম্বর বিজয়ের মাস, আমরা পুরো ডিসেম্বর মাসটাকেই আমরা বিজয়ের মাস হিসেবে বিবেচনা করি। এই কারণে যেমন আপনি বললেন যে 7ই ডিসেম্বর নোয়াখালী মুক্ত হলো। আসলে ডিসেম্বর মাস ধরেই কোনো না কোনো অঞ্চল এভাবে শত্রু মুক্ত হয়েছে, মুক্ত পাকিস্তানি করা শুরু হানাদার করছে। জি জি হাত জি থেকে জি। মুক্ত হয়েছে। ফলে আমরা পুরো মাসটাকে আসলে বিজয়ের মাস হিসাবেই বিবেচনা করি। কিন্তু এখন যদি আমরা আজকের বাস্তবতায় দাঁড়াই, এই যে আপনারা সংগ্রাম করলেন, সশস্ত্র লড়াই করলেন, করে একটা দেশকে স্বাধীন করলেন, বিজয় এনে দিলেন, এবং 2024 সালে এসে আজকের এই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশটার দিকে তাকিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি অনুভূতি হয়? অনুভূতি তো আমাদের হারাই গেছে আপনার 1975 15ই আগস্ট। কারণ আমরা এই যে বাংলাদেশে স্বাধীন হলো, বঙ্গবন্ধু মানে ফিরে আসবেন এটা আমরা চিন্তা করি নাই। আমরা হয়তো মানুষের পাকিস্তানেরা ওনাকে আপনার ফাঁসিতে ঝুলিয়ে রাখছে, তো পরে যে যাই তো আমরা তো ওনাকে ফিরে পেলাম। উনি আসার পরে দেশটা রিকনস্ট্রাকশন আপনারা আপনি চিন্তা করলে তখন আমাদের ইয়েতে বাংলাদেশ ব্যাংকে খুঁজে 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 ক্যাশ $18 পাওয়া গেছিল। আমরা ছিলাম আমরা কোনো ইন্ডিভিজুয়াল দেশ ছিলাম, আমরা একটা দেশের মানে প্রভিন্স ছিলাম। সুতরাং প্রভিন্স। আমাদের ইন্ডিভিজুয়াল কোনো এখানে আমাদের যে এখন আমরা রিজার্ভ বলি, ওই ধরনের অ্যাকাউন্ট তো আমাদের এখানে ছিল না। আমাদের কারেন্সি ছিল না, রিজার্ভ ছিল না, টাকা আমাদের পয়সা ছিল আমাদের এবং তারা যাওয়ার সময় পাকিস্তানি কারেন্সি যে আমরা এটা দিয়ে যে কিছুদিন চলবো, সেই কারেন্সিটাও তারা বাংলাদেশ ব্যাংকে তারা মানে সারেন্ডার হওয়ার আগে সব জ্বালাই দিয়ে গেছে। এবং তারা যাওয়ার সময় যতগুলা মানে অবকাঠামো আছে সব শেষ করে দিয়ে গেছে। 579টা ব্রিজ তারা ধ্বংস করছে। তারপরে চিটং পোর্ট পুরোপুরি বিকল। 1002 স্কোয়ার কিলোমিটারে তারা ছেড়ে গেছে, আপনার ভাসমান মাইন ছেড়ে গেছে। এবং সেখানে পোর্টটা তারা পুরো বন্ধ করে দিয়েছিল। ওখানে তো ধরেন 16টা 17টা জাহাজ আমাদের নৌ কমান্ডোরা সেখানে এটাকে আপনার তারা ডুবাই দিয়েছিল। 15 কি 16টা জাহাজ। তারপর তারা কি করছে, বিভিন্ন আপনার কলকারখানা থেকে মেশিনারি আছে, এই মেশিনারি গুলি এনে এখানে পোর্টটাকে বন্ধ করছে যাতে পোর্ট চলতে না পারে। পর দিয়ে এটা রাশিয়ানরা আসিয়া এই পোর্টের একটা প্রাথমিক একটা চ্যানেল করছে, এটা সাময়িকভাবে। পরে তারা এটাকে পুরাটা পোর্ট মুক্ত করতে আপনার পুরো 1 বছর লাগছে। এবং রাশিয়ার 17 জন না 19 জন নৌসেনা সেখানে নিহত হয়েছে। তারা 17টা জাহাজ নিয়ে আসছিল। জি। তো এই সব কিছুকে বঙ্গবন্ধু মানে কিছুই ছিল না, নাই কিছু। এদিকে ভারত থেকে 1 কোটি লোক এখানে আসছে, এরা আসিয়া, আর এখানে লক্ষ লক্ষ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবার শুধু সেটা না, আপনার 1 কোটি লোক তো ভারতে গেল, আবার 1 কোটি লোক আমাদের এখানে মানে আপনার ইন্টারনালি তারা শরণার্থী ছিল। এই বাড়ি থেকে সে বাড়ি, সেই বাড়ি থেকে এই বাড়ি, এভাবে আমাদের মানে এই সবগুলাকে মানে আপনার করা, আপনার পুনর্বাসন করা। তারপরে বীরঙ্গনা যারা ছিল তাদেরও তো আপনার সেই বিভৎস চেহারা যারা দেখে নাই বা দেখছে, ওই নীলিমা ইব্রাহিমের বইটা পড়লে কিছুটা বোঝা যায়। তারপরও সেই বাস্তব অবস্থাটা আর কোনো মানে আপনার বইতে প্রকাশ করার মতো অবস্থা নাই। এই মানুষগুলোকে যতটুকু সীমিত সম্পদ দিয়া চেষ্টা করা হয়েছে। এদিকে দিয়ে আবার ভারতের সৈন্য এখান থেকে মানে উইথড্র করছে, নিজেদের একটা সেনাবাহিনী তৈরি করা, সবকিছু পুলিশ বাহিনীকে অর্গানাইজ করা, সবকিছু মিলে বঙ্গবন্ধু সবকিছু এত এত বৈরিতার মধ্যেও সবকিছু উনি মোটামুটি নিয়ে আসছিলেন। তারপরে তো আপনারা দেখছেন 74-এ একটা কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হইলো। সেই দুর্ভিক্ষকে কাটাই উঠে তখন কি আমাদের ইকোনমি 9.2 মানে আমরা জিডিপি প্রবৃদ্ধি হইলো, তখন বঙ্গবন্ধুকে তারা হত্যা করে আমরা দেখছেন 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন। নভেম্বরে গিয়ে উনি একটা সংবিধান দিলেন। এই সংবিধানটাকে মানে ওয়ান অফ দি প্রগ্রেসিভ আপনার কনস্টিটিউশন বলা হয় পৃথিবীর, মানে একটি মানে প্রগতিশীল সংবিধান এটা হিসাবে সবাই স্বীকৃতি দান করছে। এখানে মোস্ট সেকুলার একটা
এখানে আমাদের 4টে মূল স্তম্ভ: বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই যে একটা মূল স্তম্ভ ঠিক করে আমাদের হলো, কিন্তু 75 সালে দেখলো যে বঙ্গবন্ধু যদি এভাবে থাকে, দক্ষিণ পূর্ব এশিয়া একটা বিরাট একটা মানে আপনার এই জাতীয়তাবাদী নেতা হইলে তাদের সমস্যা। তারা সেটাকে মানে কিভাবে মানে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেটা তো আর দীর্ঘ আলোচনার কিন্তু বিষয় আমরা না। যদি আজকের পরিস্থিতির দিকে ওনাকে তাকাই, হত্যা করা হইলো। হত্যা করা হওয়ার পরে পুরা আমাদের যেই মুক্তিযুদ্ধের যেই আমরা আদর্শটা, এটা উল্টে গেল। উল্টে গিয়া এখন সেটা আমাদের সেকুলারিজম নাই, আমাদের মানে আমাদের বাঙালি জাতীয়তা আর বাংলাদেশের জাতীয়তা হয়ে গেল। আমাদের বাংলাদেশ বেতার আপনার আপনার রেডিও বাংলাদেশ হয়ে গেল, আমাদের জয় বাংলা জিন্দাবাদ হয়ে গেল। আমরা সব পাকিস্তানের দ্বারা চলে আসলাম। তারপরে 1981 সালে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসার, তখন আওয়ামী লীগ কিন্তু 3টা ভাগ হয়ে গেছিল। এরা মানে এত হতাশার মধ্যে, বঙ্গবন্ধু নাই, আওয়ামী লীগের এক একজন এক একভাবে চলে গেল। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসলেন। ওনার মাত্র 34 বছর বয়স। ওনার পরিবারের এতগুলা মানে বেদনার বিষাদের মধ্যে উনি আসলেন, আসিয়া পার্টির হাল ধরলেন। হাল ধরার পরে 81 সাল থেকে 15 বছর উনি লড়াই করলেন। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। মোটামুটি কিছু রিফর্ম উনি শুরু করলেন। শুরু করার পরে 2001 সালে আসা উনি আবার একটা ষড়যন্ত্রের মধ্যে পড়লেন। এখানে ইউনিকল নামের একটা একটা মানে গ্যাস কোম্পানি ছিল, তাদের না, মানে আমরা ধরেন রাজাক ভাই, আমরা ওই ধরেন মানে এই সময়কার রাজনীতির ইতিহাসে আমরা সেগুলোতে না না, যদি সেটাই বলছি না, বলছি যে আমরা কি অবস্থায় পড়লাম। আমি বলতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ আমরা মানে করলাম, সেটার 29 বছর কিন্তু আমাদের বৈরী শক্তির হাতে, যারা আমাদের সংবিধান মানে না, তারা দেশ মানে না। পৃথিবীতে এমন কোন দেশ আছে নাকি যেটাতে সরকার দল বিরোধী দল থাকে, কিন্তু মানে আপনার দেশ বিরোধী দল কোথাও নাই? আমার বাংলাদেশে আছে। বাংলাদেশে আওয়ামী লীগ বা আমাদের কিছু বামপন্থী দল বা যারা মানে আমাদের সংবিধানের উপর বিশ্বাস করে, কয়েকটি দল বাদে একটা বিশাল অংশ আছে যারা দে ডোন্ট বিলিভ ইন দি কনসেপ্ট অফ বাংলাদেশ। আমাদের সমস্যাটা হলো এই জায়গায়, এটা আমরা এখনো মীমাংসা করতে পারিনি। এবং এবারে সেই শক্তিটা আরো বিভৎসভাবে এখানে মানে আপনার এখানে চলে আসছে। যারা আমাদের সরাসরি বাংলা আমাদেরকে আপনারা তো জানেন 14 ডিসেম্বর যারা আমাদের মানে শ্রেষ্ঠ মানুষগুলাকে তারা হত্যা করলো, জবাই করলো, তারা এখন মানে ক্ষমতার মূল উৎস। সুতরাং তারা আজকে 16 ডিসেম্বর শুনলে, 7ই মার্চ শুনলে, তারপরে বঙ্গবন্ধু শুনলে, 71 সাল শুনলে, তারপরে আপনার তারা আতঙ্কিত হয়ে পড়ে। শেখ হাসিনা শুনলে, আওয়ামী লীগ শুনলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। সেই আতঙ্কের মধ্যে তারা আছে এবং এখন তারা সেটাকে বিভৎসভাবে এটা ব্যবহার করতেছে। এখন এই যে আপনার এখানে আমি কথা বলতেছি, এটা তো হয়তো নিশ্চয় কেউ কেউ শুনবে, আমি যে এটা নিরাপদ থাকবো মানে এটার কোনো গ্যারেন্টি নেই। এবং এটা আমরা কিছু মানুষ আছি, আমরা সেই ইয়া নিয়ে, সাহস নিয়ে বা সেই রিস্ক নিয়ে আমরা এগুলা করে যাচ্ছি মানে কি, এখন আমার 78 ইয়ার্স এইজ, আমাকে হয়তো তারা ধরে নিয়ে যাবে, মারবে, কাটবে, কিন্তু কিছু করার তো নাই। তারা আজকে যেখানে আমাদের দেশটাকে নিয়ে আসছে, এটা আর বাংলাদেশ নাই। যেমন জিয়া এরশাদের সময় কিছুটা তো আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, এখন তো সেটা নাই। এখন সেটাকে উনি একবার শেষ পুরা আজকে জামাত এবং হিজবুত তাহরির হাতে। আপনারা দেখছেন একটা মানে আপনার ওদের মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদের মূল চালিকা শক্তি এখন হিজবুত তাহরির মানুষ, এবং সে মানে গৃহযুদ্ধে হুমকি দেয়। হ্যাঁ, যে গৃহযুদ্ধ হুমকি দেয়, খিলাফত মানে আপনার প্রতিষ্ঠার হুমকি দেয়। তো সেখানে আজকে আমার কিসের বিজয় দিবস, কিসের কি কি আমরা আজকে নিজের ঘরে থাকতেই আমরা মানে আপনার নিরাপদ বোধ করি না। সেখানে আর মানে আপনার যেমন আমরা দেখছেন বঙ্গবন্ধুর 15ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতে কি হলো, আমরা আমরা নিজেরা আমাদের ছোট্ট একটা সংগঠন আছে, আমাদের মুক্তিযোদ্ধা, তারপরে কিছু মানে মুক্তিযুদ্ধের পক্ষের কিছু মানুষ নিয়ে, কিছু সাংবাদিক, কিছু পেশাজীবী মিলাইয়া ব্রিগেড 71 নামে। তো আমরা মনে করছি আমরা সেখানে যাই 15ই আগস্ট আমরা অন্তত একটা ফুল দিয়ে আসবো। তো আমাদের সবাই মানে নিজ নিজ মানে ইয়া থেকে অবস্থান থেকে সেখানে চলছে, মানে চারিদিকে ঘেরাও।
এবং মানে দেখা যাচ্ছে যে আপনারা হয়ে যান, আর দেখা যাচ্ছে কিছু লোকের হাত মরা, পিছনে হাত মরা, তার মানে মাথায় সারা শরীরের রক্ত, যে তাহলে এই দশা হবে। উই হ্যাড টু ব্যাক। এবং সেখানে বঙ্গবন্ধুর বাড়ি, যেখানে 1971 সালে পোড়ানোর কারো সাহস নেই, এটাকে ধুলায় মিশে দিল। তারপরে আপনার এমন কি কি রাখছে, কিছুই রাখে নাই। এটা এবারের যে মানে অবস্থাটা, এটা কিন্তু যে কোনো সময় থেকে বিভৎস, যে কোনো সময় থেকে এটা ভয়ের। কারণ শুধু আমাদের থেকে ভয় না, আমার মনে হচ্ছে যে ওদের থেকে ভয় বেশি আর কি, ওদের থেকে ভয় বেশি। ইতিমধ্যে আপনি দেখবেন এই যে আমরা আশা করছিলাম যে ডক্টর ইউনূস সাহেব একজন হাইলি কোয়ালিফাইড মানুষ, পশ্চিমা গণতন্ত্রে বিশ্বাস করে, পশ্চিমে লেখাপড়া করছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট পরিবারের সাথে ওনার মানে একটা সখ্যতা, এটা কিন্তু সোজা কথা না। উনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি বহু পুরস্কার পেয়েছেন সারা বিশ্বে। আমরা মনে করছিলাম উনি অন্তত মানে একটা আধুনিক, মানে ওনার মতো করে উনি একটা মানে একটা সুন্দর করে দেশটা সাজাবেন, কিন্তু উনি ওদিকে গেলেন না। উনি চলে গেলেন টোটালি প্রতিহিংসার মধ্যে। রিভেঞ্জ নিতে হবে, এটাকে স্টপ করে দিতে হবে, এদের নাম নেওয়া যাবে না। উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজে কি বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় উনি, যদিও বলা হয় যে এটাকে গণঅভ্যুত্থান, এটা এখন তো উনি এটা মানে বুঝাই দিয়েছেন যে এটা গণঅভ্যুত্থান ছিল না। ওনার সেই মেটিকুলাস প্রি প্ল্যান্ড আপনার মানে ওয়েল ডিজাইনড এই যে কথাগুলোতে তো উনি পরিষ্কার বুঝাই দিচ্ছেন এটা আজকের ঘটনা না, বহুদিন আগ থেকে। আজকে সেই জিনিসটা আজকে এখানে প্রকাশ পাচ্ছে। আজকে শিবির মানে যেখানে ছাত্র শিবির এরা প্রকাশ ছিল, জামাত ইসলাম কথা বলতে ভয় পাইতো, এখন জামাত ইসলাম ওনার পাশে থাকে। বিরোধী দল এতগুলা দলের এতগুলো দলের মিটিং ডাকলো, সেখানে তার পাশে হইলো জামাত ইসলাম। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানে নাগরিক সমাজ কি ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? নাগরিক সমাজ মানে আমাদের তো মাত্র 4 মাস গেল, 4 মাসের মধ্যে আপনার এখন মানে আপনার যে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। আপনি মানে আমরা তো সরাসরি বাজারে যাই, বাজারে গেলে যে আপনার একটা মানুষের যে ক্ষোভ, যারা মনে করেন যে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা হয়তো যেখানে আগে ভালো বাজার করতাম, অনেক বেশি বাজার করতাম, এখন একটা কমাই করি, আমরা সেভাবে চলতে পারছি। কিন্তু যারা ডে লেবার, সকালে রিক্সায় উঠে বিকেলে যাওয়ার সময় খাওয়াটা নিয়ে যায়, ওরা সেটা মানে মেনটেন 80 টাকা ধরেন। আলু তো হলো একটা মিনিমাম প্রোডাক্ট, যেটা মানে মানুষের চলার জন্য, চাউল, আটা, এগুলো যে দাম আছে না, একটা ফ্যামিলি চলার মতো অবস্থা নাই। তারপরে দিয়ে শিক্ষা ব্যবস্থা আপনারা তো চোখের সামনেই দেখতেছেন, সেখানে শিক্ষা ব্যবস্থা তো সেখানে হ্যাঁ, এটা তো আছে। গতকালকে ডক্টর অনুপম সেনের মতো মানুষকে নামাই দিল, তারপরে তারা প্রধান বিচারপতিকে 1 ঘন্টা নোটিশের। আমরা যদি আলোচনাটার আমরা যদি বিজয় দিবসের আলোচনাটায় থাকি, মানে বিজয়ের মাসের বিজয়ের আলোচনাটায় থাকি, সেই জায়গাটায় ধরেন এই যে একটা বৈরী পরিবেশ এখন বিরাজ করছে দেশে, আপনিও বললেন, এই জায়গা থেকে আমরা একটু প্রায় অনেকক্ষণ কথা বলেছি, আমরা শেষ করে আনবো। নাগরিক সমাজ কি ভূমিকা রাখতে পারে, আমি সেই বিষয়ে আপনার পরামর্শটা চাচ্ছি। নাগরিক সমাজ আমি আপনাকে বলি, যখন কি বঙ্গবন্ধু হত্যার পরে আমাদের বোস প্রফেসর আব্দুল মতিন সাহেব বঙ্গবন্ধু পরিষদ গঠন অন্য জীবনে উনি জেলেও গেছেন। এখনকার যে বৈরী অবস্থা, সেই সময় থেকে বিবর্ষ। তারপরেও যে আমরা কেউ বসে নেই, যারা নাগরিক সমাজে বসে নাই, বিভিন্ন এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন গ্রুপে সবাই কথা বলতেছে, হয়তো একটা পরিবেশটা যখন মানে আপনার একটু হলেও শিথিল হবে। এখন ওরাও চাপে আছে, ওরা নানান দিক থেকে চাপে আছে। আমরা দেখতেছি তারা দুনিয়া মানে বিভিন্ন জায়গা থেকে তারা পৃথিবীর বহু জায়গা থেকে তারা চাপে আছে। ব্রিটিশ পার্লামেন্টেও আমরা দেখলাম যে ওরাও তাদের উপরে চাপ সৃষ্টি করতেছে। তো আমরা আশা করতেছি এই তাদের যে এখন বিপর্য চেহারাটা, এটা কিছু হলেও শিথিল হবে, এবং মানুষ কিন্তু আপনার এখন কিন্তু প্রস্তুত যে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য। এবং নাগরিক সমাজ আমরা মনে করি তারা মানে খুব
বেশি সময় লাগবে না, আমরা আবার সবাই সংগঠিত হব, সবাই মাঠে নামবো এবং মানুষও নামবে। আপনার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানে আপনার ছোটখাটো জরিপে দেখা যাচ্ছে যে আজকে ওরা বলছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে, এখন দেখা যাচ্ছে যে 57% ভয়েস অফ আমেরিকা জরিপে যে মানুষ চায় যে আমেরিকার মানে আওয়ামী লীগ এখানে রাজনীতিতে আসুক, এবং 35% বলছে না। তাহলে এখন আরো 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 মানে বিএনপি পন্থী অনেক সাংবাদিকও জরিপ করছে, সেখানে একই রকম ফলাফল আসতেছে। তার অর্থ হচ্ছে যে কি, মানুষ এখন যে বিপ্লবের নামে এই যে বিপ্লবটা তারা করলো, তারা কিন্তু দেখছেন আপনার সেখানে বিপ্লবে তারা কি গান গাইলো, সেই মুক্তিযুদ্ধের গান গাইলো, সেই তো স্বাধীনতার গান গাইলো। হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন তারা মানে একটা পজিটিভ দিকে যাচ্ছে। কিন্তু যখন কি বিপ্লব শেষ, তাদের স্বাধীনতা হইলো, তাদের আসল রূপ প্রকাশ পেয়ে গেল। মানুষ যে একটা ধোঁকা খেয়েছে, এই ধোঁকাটা মানুষ এখন রিয়েলাইজ করতেছে। বহু মানুষ মানে একটা ইয়েতে গেছিল, আর হইলো 15 বছর একটা দল ক্ষমতায় থাকলে এটার বিরুদ্ধে আপনার নর্মালি একটা ক্ষোভ সৃষ্টি হয়। আর 2 নম্বর হলো আওয়ামী লীগের যে দোয়া তুলসী পাতারা, আওয়ামী লীগের মধ্যে অনেক ভুল করছে, ওদেরকে অনেক স্পেস দেওয়ার মতো কাজ আওয়ামী লীগও করছে। এখন আমাদের সমস্যাটা হয়ে গেল, আমরা যারা কোনো পার্টি করি না, আওয়ামী লীগও করি না, কোনো দলও করি না, আমাদের সমস্যাটা হয়ে গেল আওয়ামী লীগ বাদে অন্য কোথাও গেলে সেটা স্বাধীনতা বিরোধী হয়ে যায়। আমরা আছি মহাবিপদে। আজকে আমাদের দুর্ভাগ্য হইলো যে বাংলাদেশে আপনার একটা মানে স্বাধীনতার পক্ষের একটা শক্তি এখনো সৃষ্টি হয়নি। আজকে যদি একটা বিকল্প শক্তি থাকতো, আজকে যদি জাতীয় সমাজতান্ত্রিক দল থাকতো বা অন্য কোন কমিউনিস্ট পার্টি থাকতো বা বামরা থাকতো, তাহলে অন্তত মনে করলাম যে স্বাধীনতাটা বিপন্ন না। আজকে হয়তো সরকার পরিবর্তন হবেই, ভারতে আস্তে আস্তে কংগ্রেস আসে, তার কখনো বিজেপি আসে, আবার আপনার মানে সারা পৃথিবীতেই একটা দল এক জায়গায় আসে, এটা নিয়ে তো আমরা শঙ্কিত না। এখানে যখন কি আওয়ামী লীগের পরিবর্তে এখন যেসব শক্তিগুলো আসতেছে, আমরা তখন শঙ্কিত হয়ে যাই, আমার দেশটা বিপন্ন। আমাদের সমস্যাটা এই জায়গায়, মূল সমস্যাটা আমাদের এই জায়গায়। এবং নিশ্চয়ই আমরা এই সংকট কাটিয়ে উঠবো। নিশ্চয়ই বাংলাদেশে মানে ৭১কে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে উঠবে বা প্ল্যাটফর্ম গড়ে উঠবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। রাজ্জাকুল হায়দার চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আপনার মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাসের বাঁকে বাঁকে নানা ঘটনা প্রবাহ শুনলাম। আমরা আবার কখনো হয়তো মানে আপনার ভাবনাগুলো রাজনীতি নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনাগুলো আবার হয়তো কোনো সময় আমরা আলাদা করে অন্য কোনো ভিডিও শুনবো। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনাটা এতক্ষণ শোনার জন্য। আমরা পুরো ডিসেম্বর মাস ধরে এইভাবে বিদগ্ধ জনদের কাছ থেকে বিজয়ের ভাবনা, মুক্তিযুদ্ধের ভাবনা, মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা প্রবাহ শুনবো। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। রাজাক ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। এবং আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এবং আমি আমাদের যারা আজকে এটা শুনছেন সবাইকে বলবো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমরা সবাই কিন্তু আমাদেরকে মুক্তিযুদ্ধের বাইরে কেউ না, মুক্তিযুদ্ধের চেতনা রাখাই 16 ডিসেম্বরের যে বিজয়ের যে আমাদের আনন্দটাকে আমরা যেন ধরে রাখতে পারি আগামী দিনে, এবং আমরা দেশটাকে যেন আমরা একটা সত্যিকার বঙ্গবন্ধু যেই স্বপ্নটা দেখেছিলেন এবং এবং জননেত্রী শেখ হাসিনা দেশটাকে যে একটা পর্যায়ে নিয়ে আসেন, আমরা যেন সেটা আরো আগে যাই, যেন পিছনে না যাই। এখন কে ক্ষমতায় থাকবে এটা আমাদের কোনো বিষয় না, আমাদের বিষয় হলো আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া। তো আমি পরিশেষে ধন্যবাদ জানাই, আবার আপনাকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।